তো তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে হাউ দ্য ইফেক্টর আর মাসেল কজ অ্যাকশন আর মুভমেন্ট, তাই তো? এর আগের দিন আমরা রিফ্লেক্স অ্যাকশন এগুলো সব আমাদের হয়ে গেছিল। এবার শোনো, হাউ দ্য ইফেক্টর, এর আগের দিন আমি রিসেপ্টর ইফেক্টর এগুলো সব কনসেপ্ট কিন্তু আমি বলে দিয়েছিলাম, নাকি না? ইফেক্টর জেনারেলি মাসেল হয় আর গ্ল্যান্ডস হয়। এরা কিভাবে কাজ করে সেটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এই জায়গাটা একটু পড়বা, দেখলা? এইবার তোমাদের বুকে নিউরন আর মাসেলের যে জাংশন, এনসিআরটি তে এই ছবিটা আছে কিন্তু। আর এনসিআরটির জন্য, এই এক্সামের জন্য এই ছবিটাই ইম্পর্টেন্ট। এবার দেখো, এর আগের দিন আমি একটা জিনিস তোমাদেরকে পড়িয়েছিলাম কি, মনে করো এটা নিউরন। এবার এই নিউরনের এটা একটা এন্ডিং। এবার নিউরনের এন্ডিং এ এই জিনিসগুলোর নাম কি ছিল? সাইন্যাপটিক নব। আর সাইন্যাপটিক নবের মধ্যে একটা কেমিক্যাল ছিল যেটা নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। মনে পড়ছে? একটা নিউরন যেখানে শেষ হলো, তারপর থেকে আর একটা নিউরন স্টার্ট হয়। এবার মনে করো এই নিউরনটা, এটারও সাইন্যাপটিক নব হচ্ছে, শুনো চিত্রা, আর এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার, ঠিক? এবার মনে করো এই নিউরনটার, এই যে লাস্ট নিউরনটার এন্ডিংয়ে এখানে মনে করো একটা মাসল আছে। ভাবো এটা হচ্ছে তোমার হাতের মাসল বা পায়ের মাসল। এবার এটাকে আমি সিলিন্ড্রিক্যাল ড্র করছি, মানে এটা হচ্ছে তোমার স্কেলিটাল মাসল কিন্তু। ক্লাস 9 এর টিস্যু মনে আছে? মাসকুলার টিস্যু, স্মুথ মাসল, স্কেলিটাল মাসল আর কার্ডিয়াক মাসল। আমি এটা স্কেলিটাল মাসল ড্র করছি। স্কেলিটাল মাসল মাল্টি নিউক্লিয়েটেড হয়। এবার আমাকে বলো, আগের নিউরন আর পরের নিউরনের মাঝখানের গ্যাপকে কি বলে? সাইন্যাপস, ঠিক তো? আর নিউরন আর মাসলের গ্যাপকেও কি বলে? ওটাকেও সাইন্যাপসই বলে। বাট তোমাদের বুকে, মানে এনসিআরটি তে ওটা লেখা আছে নিউরো মাস্কিউলার জাংশন। কি লেখা আছে? নিউরো মাস্কুলার জাংশন, ঠিক তো? এবার ধরে নাও তোমার ব্রেন থেকে মাসলে একটা সিগন্যাল পাঠানো হবে। ব্রেন মানে ব্রেন আর স্পাইনাল কর্ড। এর আগের দিন আমি পড়িয়েছি ব্রেন আর স্পাইনাল কর্ডকে একসাথে কি বলে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো ওখান থেকে একটা সিগন্যাল এই নিউরনে আসলো, এই নিউরন থেকে ওটা অ্যাক্সনে গেল, অ্যাক্সন থেকে ওটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে এই যে নিউরো ট্রান্সমিটার যেটা ছিল ওটা সাইন্যাপসে রিলিজ হবে, মনে পড়ছে? সেটা পরের নিউরনে গিয়ে লাগবে। এবার এই নিউরন থেকে আবার নার্ভ সিগন্যালটা যাবে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এবার এখান থেকে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে, হয়ে ওটা মাসেলের গায়ে এবার লেগে যাবে। তখন কি হবে? মাসেলটা এবার কন্ট্রাক্ট হবে, মাসেলটা এবার ছোট হবে। বুঝা গেল? মাসেলের সাথে লেগে আছে মনে করো একটা বোন। মনে করো এইটা একটা বোন, আর মনে করো এইটা আর একটা বোন। মাসেলের সাথে বোন কি দিয়ে লেগে থাকে? টেন্ডন না লিগামেন্ট? টেন্ডন দিয়ে লেগে থাকে। তাহলে এই মাসেলটা যদি এখন সাইজে এরকম দেখো ছোট যদি হয়ে যায়, মানে এখান থেকে এখানে যদি চলে আসে, তাহলে টেন্ডনও টান করবে, হ্যাঁ কি না? তখন এই বোনটাও উপরের দিকে উঠে আসবে, মানে তোমার হাতটাও উপরের দিকে উঠে আসবে। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই নিউরোমাস্কিউলার জাংশন কথাটা মনে রেখো। নিউরন আর মাসেলের মাঝখানেও এরকম সাইন্যাপস থাকে, যেটার নাম কি বললাম? নিউরোমাস্কিউলার জাংশন। ওখানেও নিউরন থেকে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়ে পরের নিউরনে, সরি, পরের মাসেলে লেগে যাবে। তখন মাসেলটা কন্ট্রাক্ট হবে, মাসেলটা ছোট হয়ে যাচ্ছে। দেখো, মাসেলটা আগে এই পজিশনে ছিল, একটু মুছে দিই। মাসেলটা এই বড় হয়েছিল, বড় থেকে কি হয়ে গেল? ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল।
তাহলে এখন এই লিগামেন্টও টান পড়বে, তখন লিগামেন্টে টান পড়লে বোনটাও উঠে চলে আসবে, তাই কি না? তাহলে এই ছবিটা ভালো করে দেখবা, এনসিইআরটি তেও আছে এই ছবিটা, এটা ভালো করে দেখবা। এই যে এটা অ্যাক্সন, এটা অ্যাক্সনের এন্ডিং, যেগুলো হচ্ছে অ্যাক্সনের এন্ডিং, আর এটা হচ্ছে মাসল। তাহলে অ্যাক্সন আর মাসলের মাঝখানে সাইন্যাপসকে কি বলে? নিউরোমাসকুলার জাংশন। এই যে এটা হচ্ছে ওই সাইন্যাপসটাকে একটু বড় করে দেখানো হয়েছে, এই জায়গাটা। কি বুঝা গেল তো? তাহলে দেখো এখানে যা বললাম তাই লেখা আছে, যে মাসলস আর মেড আপ অফ মাসল সেলস, মাসল সেলস কন্টেন স্পেশাল প্রোটিন, যেগুলোর অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয় when stimulated by electric impulse causing the muscle cells to change the shape and contract হবে muscle। এবার when muscle cell contract the muscle also contract, মাসলটা কন্ট্রাক্ট যদি হয় তাহলে ওরা কি করবে? পুল করবে। কাকে পুল করবে? বোনকে। বোনকে ধরে টানবে। যেমন মনে করো ইলেকট্রিক্যাল ইম্পালস ব্রেন থেকে আসলো বা স্পাইনাল কর্ড থেকে আসলো, কোথায় আসলো? তোমার হাতের বাইসেপে আসলো, এইখানকার মাসল আসলো। এবার তখন এখানকার মাসলটা কি হবে? কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্ট হলে এই বোনটাকে টানবে, তাহলে টানলে এই সামনের দিকে চলে আসবে, তাই কি না? তাহলে বাইসেপ মাসল টু অফ দ্য আপার আর্ম, they make bicep muscle to contract, and when the bicep muscle contract it pulls on a bone of the lower arm। আপার আর্ম এটা, যেখানে বাইসেপ আছে, লোয়ার আর্ম এটা। তাহলে আপার আর্মের বাইসেপটা যখন কন্ট্রাক্ট হচ্ছে, তখন লোয়ার আর্মের বোনটাকে ওর টানছে, তার জন্য হাতটা উপরে উঠে আসছে। বুঝা গেল তো? হ্যান্ড মেক্স ইট মুভ। তাহলে এটা একটা ব্র্যাকেট করে দাও, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো সব মাসলকে আমরা আবার কন্ট্রোল করতে পারি না। কোনো কোনো মাসেল আছে আমাদের কন্ট্রোলে থাকে, কোনো কোনো মাসেল আছে আমাদের কন্ট্রোলে থাকে না। যেমন ক্লাস 9-এর পড়ায় এইরকম দেখতে এক ধরনের মাসেল হয়, ফিশের মতো, যার মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে আর মাসেল ফাইবার থাকে। এটার নাম কি ছিল? স্মুথ মাসেল, তাই তো? স্মুথ মাসেল কোথায় পাওয়া যায়? ইন্টারনাল অর্গানে পাওয়া যায়। ইন্টারনাল অর্গান, যেরকম তোমার স্টমাক, উইন্ড পাইপ, এগুলোতে পাওয়া যায়। আর এগুলো ইনভলান্টারি মাসেলও বলে। ইনভলান্টারি মাসল মানে কি জানো? যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, নট আন্ডার কন্ট্রোল। কিন্তু আরেক ধরনের মাসল হয়, এরকম সিলিন্ড্রিক্যাল শেপ হয়, আর যার মধ্যে একটা না অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে, আর এদের মধ্যে লাইট আর ডার্ক এরকম ব্যান্ডস থাকে। মনে পড়ছে? লাইট আর ডার্ক এরকম ব্যান্ড থাকে, যেগুলোর নাম কি ছিল? স্কেলিটাল অর স্ট্র্যাটেড মাসল, তাই তো? এগুলো কোথায় থাকে? এগুলো কানেক্টেড টু বোনস, কানেক্টেড টু বোনস, বোনসের সাথে লেগে থাকে। আর এগুলোকে তুমি আবার কন্ট্রোল করতে পারবা, তার মানে এগুলো হয়ে গেল কি? ভলান্টারি মাসল। তার মানে এটা তোমার কন্ট্রোলে আছে। তাহলে হাত পা নড়ানো এগুলো তোমার কন্ট্রোলে আছে, ওগুলা এই মাসল দিয়ে হচ্ছে। কিন্তু তোমার ডাইজেশন, তারপরে ব্রিদিং, এগুলো তোমার কন্ট্রোলে নেই। ওগুলো ইন্টারনাল অর্গানে যেই মাসলটা আছে সেটা হচ্ছে স্মুথ মাসল। কি বুঝলা তো? তাহলে ওগুলো হচ্ছে তো হয়ে গেল ইনভলান্টারি আর অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে গেল। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম আর ইনভলান্টারি নার্ভাস সিস্টেম হচ্ছে এখান থেকে। কিছু এক্সাম্পল মার্ক করো, আমাকে বলো তো। ব্রিদিং, হার্টবিট, ডাইজেশন, সোয়েটিং, এগুলো কি আমাদের কন্ট্রোলে থাকে? না। তাই এগুলো কোন মাসল দিয়ে কন্ট্রোল হয় বললাম? স্মুথ মাসল। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম দেখো, অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোলস and regulates the function of the internal organ of the body involuntarily on its own। নিজে নিজেই কন্ট্রোল করে, তোমার আন্ডারে এগুলো থাকে না। তাহলে এই আন্ডারলাইন গুলো করো ফটাফট। ব্রিদিং, হার্টবিট, ডাইজেশন, সোয়েটিং, স্মুথ মাসল, আর এই ব্র্যাকেটটা করলা। আচ্ছা, আর ভলান্টারি মানে আমি কি বললাম? যেটা তোমার কন্ট্রোলে আছে, তাই তো? দেখো এটা একটা ব্র্যাকেট করে দাও। এই যে the voluntary nervous system helps to take voluntary action which are under the conscious control of the brain, যেটা তোমার ব্রেনের কন্ট্রোলে আছে। যেমন দেখো
এখানে এই ছেলেটা কিছু একটু লিখছে, তাহলে এটা নিজের ইচ্ছায় লিখছে। তারপরে দেখো এখানে কিছু পারফর্মার ড্যান্সাররা ড্যান্স করছে, তাহলে ওদের যে হাত পায়ের মুভমেন্ট, যে মাসল গুলো, সেটা ওর কন্ট্রোলে আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে একজন প্লেয়ার ফুটবল খেলছে, সেটা ও যে পায়ের হাতের মুভমেন্ট গুলো করছে ওটা ওর কন্ট্রোলে, নিজের ইচ্ছায় বলটাকে কিক করছে। তাহলে এগুলো সব ভলান্টারি নার্ভাস সিস্টেমের মধ্যে পড়বে। তো তোমাকে এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে সাপোজ ইউ আর ওয়াকিং ডাউন টু স্কুল অ্যাট এ স্লো পেস, তুমি স্কুলে যাচ্ছ কিন্তু ধীরে ধীরে যাচ্ছ, হেঁটে। আফটার কভারিং সাম ডিস্টেন্স, কিছু দূর যাওয়ার পরে, উই লুক অ্যাট আওয়ার ওয়াচ, তুমি তোমার ঘড়িটা দেখলে, অ্যান্ড ফাইন্ড দ্যাট উই আর গেটিং লেট, তুমি লেট হয়ে যাচ্ছ। সো উই স্টার্ট ওয়াকিং ফাস্ট, তারপরে তুমি জোরে জোরে হাঁটতে শুরু করবে। এবার এখানে কিভাবে জিনিসটা হচ্ছে সেটা এখান থেকে ব্র্যাকেট করো। উই ক্যান ডু দিস বিকজ অফ আওয়ার ভালো ভলান্টারি মাসেল অ্যাজ ফলোস। কিভাবে? প্রথমে ঘড়ির দিকে তাকানো, এই ভিশনটা কোন রিসেপ্টর এই ভিশনটাকে রিসিভ করবে? রিসেপ্টরটা কি হলো? আই। তাহলে আই থেকে সিগন্যালটা এবার কোথায় চলে গেল? ব্রেনে চলে গেল। এবার ব্রেন ওটাকে কি করবে? অ্যানালাইসিস করবে, হ্যাঁ কি না? অ্যানালাইসিস করে কি করবে? একটা ইনফরমেশন বা ওটাকে ডিসাইড করবে, বা ওটা একটা কমান্ড ক্রিয়েট করবে। কমান্ডটা পাঠিয়ে দেবে তোমার। কমান্ডটা কি? উই শুড ওয়াক ফাস্টার, আমাদেরকে তাড়াতাড়ি হাঁটতে হবে। এবার এই কমান্ডটা ব্রেন কোথায় পাঠিয়ে দেবে? মাসল অফ আওয়ার লেগ, তোমার পায়ের মাসলে পাঠিয়ে দেবে। তখন তোমার পায়ের মাসল গুলো তাড়াতাড়ি কন্ট্রাক্ট রিল্যাক্স করে পায়ের মুভমেন্টটাকে বাড়িয়ে দিবে, আর মেক আস ওয়াক ফাস্টার। কি বুঝতে পারলা? এটা তো একটা এক্সাম্পল, কিন্তু এটাই কি পরীক্ষায় দিবে? না, পরীক্ষায় এটাও দিতে পারে, এর থেকে পাল্টায় অন্য কিছুও দিতে পারে। বুঝতে পারলা ব্যাপারটা? জিনিসটাকে বোঝো। আচ্ছা, তাহলে এবার চলে আসো হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এর আগের দিন আমরা কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমাদের কিন্তু হয়ে গেছে এগুলো, তাই না? রিফ্লেক্স, অ্যাকশন, ট্যাকশন, এগুলো সব দেখো কোন নার্ভাস সিস্টেমের মধ্যে ছিল? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কিন্তু আজকে আমরা পড়বো হচ্ছে কি বলতো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমি আরেকবার ফটাফট তাড়াতাড়ি বলে দিই। ধরে নাও এটা হচ্ছে, এইদিকে না করে এইদিকে, মনে করো এটা হচ্ছে আমাদের ব্রেন। তাহলে এটা হয়ে গেল আমাদের ব্রেন। এটা কি? স্পাইনাল কর্ড। এবার আগের দিন আমি বলেছিলাম যে ব্রেন থেকে অনেক নার্ভস বেরোয়, হ্যাঁ কি না? ওই নার্ভস গুলোর নাম কি ছিল? সি দিয়ে নাম ছিল ক্রেনিয়াল নার্ভস। কতগুলো থাকে? 12 পেয়ার্স, তাই তো? আর স্পাইনাল কর্ড থেকেও আবার এরকম অনেক নার্ভস বেরোয়। স্পাইনাল কর্ডের নার্ভ গুলোর নাম কি ছিল? স্পাইনাল নার্ভস। কতগুলো থাকে? 31 পেয়ার্স। তো এবার তুমি ইমাজিন করো, এটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে একজনের বডি। এবার ব্যাপারটা হচ্ছে যে বডির একদম মাঝখান বরাবর আমি যদি একটা সেন্ট্রাল লাইন ইমাজিন করি, তোমার কথাটা বুঝতে পারছো? তাহলে একদম সেন্টারে আছে ব্রেন আর স্পাইনাল কর্ড, হ্যাঁ কি না? তাই ব্রেন আর স্পাইনাল কর্ডকে কি বলে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বা বলতে পারো ব্রেন আর স্পাইনাল কর্ড হচ্ছে তোমার বডির সব ইনফরমেশনকে প্রসেস করার সেন্টার, তাই ওটাকে ওটাকে বলা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কিন্তু ক্রেনিয়াল নার্ভ, তারপরে হচ্ছে স্পাইনাল নার্ভ, এগুলো সেন্টারে নেই, এগুলো সেন্টার থেকে বেরিয়ে পেরিফেরির দিকে যাচ্ছে, মানে তোমার বডির সাইডের দিকে চলে যাচ্ছে। ইয়েস অর নো? তার মানে সাইডের পেরিফেরির দিকে যেহেতু যাচ্ছে, তাই এটার নাম ছিল পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমাদের হয়ে গেছে। আজকে আমরা কি করব? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কে কে পড়ে যাবে? ব্রেইন আর স্পাইনাল কর্ড। তাহলে আজকে আমরা ব্রেইন আর স্পাইনাল কর্ড করবো। তাহলে প্রথমে চলে আসো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের খালি ডেফিনেশনটা এখানে মার্ক করে রাখো, যে দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্টেন্স কনসিস্টস অফ ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। ব্যাস, আর কিচ্ছু লাগবে না।
তারপরে ডাইরেক্ট চলে আসে হচ্ছে তোমরা ব্রেনের মধ্যে। প্রথমে এই মার্কিং গুলো একটু ফটাফট করে নাও। জিনিসটা এখান থেকেই পড়তে হবে, ওখান থেকে তোমার অকাত নাই পড়ার। হ্যাঁ, এগুলা মানে রেফারেন্স বই আর নোটস ছাড়া না হবে না। নোটস তো আমি স্কুলে দিয়ে দিচ্ছি, বাইচে যাচ্ছ, স্কুলে রিপ্রোডাকশনও করাই দেবো বাইচে, এখানে রিপ্রোডাকশন হবে না। হ্যাঁ, মনে করতে হবেই। তো চলে আসো ব্রেন প্রথমে। প্রথমে দেখো, মনে করো এটা, এই যে সবার উপরে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে স্কাল, যেটার আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়াম। ঠিক, স্কালের নিচে এইখানে আছে 3 লেয়ার্ড একটা প্রোটেক্টিভ কভারিং। হুম হুম। আচ্ছা, এই যে কভারিংটা, এই কভারিং এর সবার ফার্স্ট লেয়ারটাকে বলে পিয়া ম্যাটার। লেখার দরকার নাই, এগুলা শোনো ভালো করে। পিয়া ম্যাটার। তারপরে সেকেন্ড লেয়ারটাকে বলে ডুরা ম্যাটার। আর একদম থার্ড লেয়ারটাকে বলে অ্যারাকনয়েড ম্যাটার। শুনছো তো? কিন্তু দেখো, পিয়া ম্যাটার আর ডুরা ম্যাটারের মাঝখানে আবার আমি একটা গ্যাপ রেখেছি। এই গ্যাপটাতে আবার একটা ফ্লুইড থাকে, এইখানটাতে একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডটার নাম হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। বুঝলে জিনিসটা? এইবার এই পিয়া ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, তার মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই গোটাটাকে বলে মেনিনজেস। এটাকে কি বলে? মেনিনজেস। তো স্কাল, মেনিনজেস, এটার ফাংশন হচ্ছে তোমার ব্রেনকে প্রোটেক্ট করা, কোনো মেকানিক্যাল শক থেকে বাঁচানো। সবার প্রথমে ধরো না কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো একটা আঘাত লাগবে, সবার প্রথমে স্কাল ওটাকে প্রোটেক্ট করবে। এবার স্কাল যদি ড্যামেজ হয়ে যায়, তারপরে পিয়া ম্যাটার প্রোটেক্ট করবে। পিয়া ম্যাটার যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ওই শকটাকে অ্যাবজর্ব করবে, যাতে ব্রেন অব্দি ধাক্কাটা না যায়। যদি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড পার করে ধাক্কাটা চলে যায়, তখন ডুরা ম্যাটার, তারপরে অ্যারাকনয়েড ম্যাটার ট্রাই করবে। আর যদি অ্যারাকনয়েড ম্যাটারও ড্যামেজ হয়ে যায়, তাহলে তোমার ব্রেন চাইবে। কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই যে স্কাল আর মেনিনজেস, এগুলো হচ্ছে তোমার ব্রেনের প্রোটেকশনের জন্য, এগুলোর কোনো থিঙ্কিং পার্ট কিন্তু নেই। এবার
এখনকার জন্য আমি তোমার পিয়া ম্যাটার, তারপরে হচ্ছে ডুডো ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, এগুলো তোমার এখন লাগবে না, এগুলো বইয়ের মধ্যে নেই। তাই আমি এই জিনিসটাকে রিডিউস করে দিচ্ছি, অনেকটা রিডিউস করে দিচ্ছি। আর খালি এখান থেকে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি মেনিনজেস, মেনিনজেসের মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কি হবে তো? এবার এর মধ্যে আছে হচ্ছে আমাদের ব্রেনটা, এর ভিতরে যে ইয়েটা আছে মানে ফাঁকা জায়গাটা, ওখানে আমাদের ব্রেনটা আছে। দেখো ভালো করে। ঠিক, ব্রেনের ড্রয়িং যদি আসে মোটামুটি এরকম ড্র করে দিবা, অত ব্যাপার না, মানে রিজিয়ন গুলো ঠিকঠাক ভাবে বোঝাতে পারলেই হয়ে গেল। তোমাকে অত একদম বইয়ের মতো অত সুন্দর করে অত দরকার নেই। এবার দেখো এই ব্রেনকে তোমাকে করতে হবে কি, তিনটে সাব ডিভিশনে ডিভাইড করতে হবে। হলো, এই যে পার্টটা সবার বাইরে উপরের দিকে সব থেকে বড় যে পার্টটা, এটার নাম হচ্ছে ফোর ব্রেন। ফোর ব্রেনের আর একটা নাম হচ্ছে সেরেব্রাম। ফোর ব্রেনের আর একটা নাম হচ্ছে সেরেব্রাম। মাঝখানে থাকে হচ্ছে মিড ব্রেন, মাঝখানে হয়ে গেল মিড ব্রেন। আর নিচের দিকে যে পার্ট গুলো আছে বা পেছনের দিকে যে পার্ট গুলো আছে, প্রথমের এই পার্টটার নাম হচ্ছে সেরিবেলাম, এই পার্টটার নাম হচ্ছে পন্স, আর এই পার্টটার নাম হচ্ছে মেডুলা অর মেডুলা অবলাঙ্গাটা। হয়ে গেল তোমার ব্রেনের স্ট্রাকচার। এইবার ভালো করে মন দিয়ে শুনবা। ফোর, ফোর ব্রেন, বিফোর, বিফোর মানে কি, সামনে। তো বিফোর থেকে ফোর কথাটা এসছে, মানে তোমার ব্রেনের সামনের পার্ট বিফোর, ফোর ব্রেন, বুঝলা? মিড ব্রেন মানে হয়ে গেল তোমার মাঝখানে। আর সেরেবেলাম, পন্স আর মেডুলাকে একসাথে বলে হচ্ছে হাইন্ড ব্রেন। এবার হাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড মানে কি, পিছনে। তো বিহাইন্ড থেকে হাইন্ড কথাটা, বুঝতে পারলা? বিফোর ফোর ব্রেন, বিহাইন্ড হাইন্ড ব্রেন, আর তাদের মাঝখানে কি থাকলো, মিড ব্রেন। হয়ে গেল ব্রেনের স্ট্রাকচার। এইভাবে যদি আসে লেভেলিং করার চেষ্টা করো, একটা সাইডে করবা সবগুলো, দেখো যেরকম আমি এক সাইডে সবগুলো করেছি এরকম ভাবে করবা। যদিও বা ব্রেনের ড্রয়িং অত আসে না, লেভেলিং আসে, মানে ব্রেনের পিকচারটা দেওয়া থাকবে তোমার ফোর ব্রেনের জায়গায় এ করে দিল, মিড ব্রেনের জায়গায় বি করে দিল, সেরিবেলামের জায়গায় সি করে দিল, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন স্ট্রাকচার, ওরকম ভাবে দেবে। যাই হোক, এইবার ফোর ব্রেন, ফোর ব্রেনের এবার আমি ফাংশন বলে দিচ্ছি। ফোর ব্রেনের টোটাল 5টা ফাংশন। ফোর ব্রেনের টোটাল 5টা ফাংশন, ভালো করে শুনবা। প্রথমটা হচ্ছে ফ্যাকাল্টিস, প্রথমটা কি বললাম, ফ্যাকাল্টিস। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন, বুঝতে পারছো? এক্সপ্লেন করে দেব। থার্ড হচ্ছে সেন্সরি, ফোর্থ হচ্ছে মোটর, আর ফিফথ হচ্ছে ভলান্টারি। এতগুলো কাজ তোমার ফোর ব্রেন করে, ফ্যাকাল্টিস, অ্যাসোসিয়েশন, সেন্সরি, মোটর আর ভলান্টারি।
আর বাকিগুলোর ফাংশন মানে মিড ব্রেনের ফাংশন আলাদা করে করে দিচ্ছি, সেরিবেলাম, পন্স আর মেডুলার ফাংশন আলাদা করে করে দিচ্ছি। আগে ফোর ব্রেনের ফাংশনটা বুঝো। দেখো, তাহলে আমি এখানে কি কি বললাম তোমাকে, আমি অলরেডি ক্রেনিয়াম বলে দিয়েছি মানে স্কাল, মেনিনজেস বলে দিয়েছি, আর মেনিনজেসের মধ্যে যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যেগুলো মেকানিক্যাল শক থেকে বাঁচায় হয়ে গেছে, তাই কি না? তারপরে ফোর ব্রেন, ফোর ব্রেনের মেইন পার্ট আর একটা নাম কি, সেরেব্রাম। তারপরে মিড ব্রেন, আর তারপরে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের আবার তিনটা পার্ট, পন্স, সেরেবেলাম আর মেডুলা। দেখো একটা জিনিস বলি, সেরেব্রাম আর সেরেবেলামকে কিন্তু কনফিউজ করো না। ফোর ব্রেন হচ্ছে সেরেব্রাম আর হাইন্ড ব্রেনের পার্ট হচ্ছে সেরেবেলাম। তো চলে আসো ফোর ব্রেন। ফোর ব্রেনের মেইন কাজ হচ্ছে, যদি 1 মার্কসের আসে এমসিকিউ, তাহলে এই যে দেখো লেখা আছে মেইন থিঙ্কিং পার্ট। এবার পাঁচটা ফাংশন বললাম কি না, প্রথমে কি বললাম, ফ্যাকাল্টিজ, ইয়েস অর নো। সেকেন্ড যে ব্র্যাকেটটা করেছো ওটাতে কি বললাম, অ্যাসোসিয়েশন। থার্ড যে ব্র্যাকেটটা করেছো ওটাতে কি বললাম, সেন্সরি। ফোর্থটাতে কি বললাম, মোটর। আর ফিফথটাতে কি বললাম, ভলান্টারি। বুঝলা? যেরকম ভাবে বইতে লেখা আছে ওভাবেই কিন্তু আমি বোঝাচ্ছি। এবার ফ্যাকাল্টেটিভ ফাংশন কি কি করে, লার্নিং, নতুন কিছু শেখা, রিজনিং, কোনো কিছু লজিক দিয়ে চিন্তা করা, ইন্টেলিজেন্স, পার্সোনালিটি, মেমোরি, তারপরে হচ্ছে সেন্সেশন, অ্যাকশন, মুভমেন্ট, এগুলো সব হচ্ছে ফ্যাকাল্টেটিভ কাজের মধ্যে পড়ে গেল। ক্লিয়ার? তারপরে হচ্ছে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন কাজের মধ্যে পড়বে হচ্ছে থিঙ্কিং, মেমোরি, তারপরে হচ্ছে স্টোর ইনফরমেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তুমি কোথাও ঘুরতে গেলা, সেই এক্সপিরিয়েন্সটা তোমার এই ফোর ব্রেনে স্টোর থাকবে। সেন্সরি, এবার বলো আমাদের সেন্সরি অর্গান গুলো কি কি ছিল, আগের দিন পড়িয়েছিলাম, আই, ইয়ার, নোজ, টাং আর স্কিন। তাহলে আই দিয়ে ভিশনে দেখতে হেল্প করবে, ইয়ার সাউন্ডকে বুঝতে হেল্প করবে, নোজ স্মেল, টাং টেস্ট, স্কিন প্রেসার আর টেম্পারেচারকেও বুঝতে হেল্প করবে। সেরকমই মোটর, মোটর মানে হচ্ছে যেটা ইফেক্টার মানে মাসলকে কন্ট্রোলও করবে। ইনস্ট্রাকশনস আর সেন্ট টু মাসলস টু ডু ভেরিয়াস টাইপস অফ জবস। আর ভলান্টারি মানে আজকেই বললাম, ভলান্টারি মানে কি, যেই অ্যাকশন গুলো তোমার কন্ট্রোলে আছে। তো কিছু কিছু ভলান্টারি অ্যাকশনও হেল্প হয়ে গেল। ফোর ব্রেন পারবা। তারপরে চলে আসো মিড ব্রেন। মিড ব্রেন যদি ভুলে গিয়ে থাকো কোন জায়গাটা দেখে নাও, এই যে মিড ব্রেন কোন জায়গাটায় লেখা আছে, তাহলে এইটা হয়ে গেল তোমার মিড ব্রেন, তাই তো? তাহলে মিড ব্রেনের ফাংশন গুলো কি কি, এই যে ফাংশন অফ মিড ব্রেন, মিড ব্রেন হচ্ছে তোমার রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে, তাও আবার সব জায়গার না, শুধুমাত্র হেড, নেক আর ট্রাঙ্ক রিজিয়ন। হেড মানে মাথার কাছাকাছি, নেক আর ট্রাঙ্ক মানে বুকের কাছাকাছি যে ভলান্টারি মুভমেন্ট। যেরকম আমাকে বলো, আগের দিন আমি রিফ্লেক্স অ্যাকশনে পিউপিলের সাইজ ছোট হওয়ার একটা ভিডিও দেখিয়েছিলাম, ওটাকে কন্ট্রোল করবে মিড ব্রেন। তারপরে আই লেন্স, তোমরা ফিজিক্সে পড়েছো অ্যাকোমোডেশন, দূরের জিনিস আর কাছের জিনিস দেখার সময় আইটা লম্বা আর থিন হয় আর শর্ট আর ঠিক হয়, নাকি না? তোমার ইয়ে দিয়ে সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে যে টানে, সিলিয়ারি মাসল। তো ওটাও কে কন্ট্রোল করবে, মিড ব্রেন। তো তোমার হেড, নেক আর ট্রাঙ্কের কাছাকাছি যত রিফ্লেক্স অ্যাকশন আছে সেগুলো কন্ট্রোল করবে মিড। এবার বললাম হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের তিনটা পার্ট, একটা পন্স, পন্সের একটাই কাজ কি বলতো, রেসপিরেশন কন্ট্রোল করা। সেরেবেলাম, সেরিবেলামের মেন কাজ হচ্ছে তোমার পয়শ্চার আর ব্যালেন্স কে কন্ট্রোল করা। যখন তুমি ওয়াকিং করছো, ড্যান্সিং করছো, রাইডিং বাইসাইকেল করছো, বা পিকিং আপ এ পেন্সিল, বা দাঁড়িয়ে আছো, যাই কাজ করছো, তোমার বডি ব্যালেন্স কে কন্ট্রোল করে হচ্ছে সেরিবেলাম। আর মেডুলা, আর মেডুলা অবলাঙ্গাটা, ও কিছু ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে, যেমন হার্টবিট, তারপর হচ্ছে ব্রিদিং, ব্লাড প্রেশার, পেরিস্টালটিক মুভমেন্ট, ওই যে খাওয়া যে ফুড পাইপ দিয়ে যে যায় স্টমাকে, পেরিস্টালটিক মুভমেন্ট। আর কিছু রিফ্লেক্স অ্যাকশন কন্ট্রোল করে, যেমন সোয়ালোইং, খাবারকে গেলা, কাফিং, স্নিজিং, সিক্রিশন অফ স্যালাইভা, মনে করো টেস্টি খাবারের স্মেল পেলা, তোমার মুখ থেকে স্যালাইভা বেরোচ্ছে ওটা, আর ভমিটিং, এগুলোকে কন্ট্রোল করে কে, মেডুলা অবলাঙ্গাটা আর মেডুলা। কি বুঝতে পারলা ব্যাপারটা? তাহলে দেখো রিফ্লেক্স অ্যাকশন কিন্তু দুই জায়গায় লেখা আছে। দেখো মিড ব্রেনেও রিফ্লেক্স অ্যাকশন লেখা আছে,
আবার মেডুলাতেও রিফ্লেক্স অ্যাকশন লেখা আছে, কিন্তু দুইটা আলাদা। কিন্তু মিড ব্রেন কোথাকার রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে? হেড, নেক, ট্রাঙ্ক। আর মেডুলা কোন রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে? সোয়ালোইং, কাফিং, স্নিজিং, সিক্রেশন অফ স্যালাইভা আর ভমিটিং। তাই এগুলা কিন্তু কনফিউজ করবা না। 1 নাম্বার হয়ে গেল। এবার কোয়েশ্চেন কিরকম দিবে? সাপোজ তোমাকে বললো যে আমান met with an accident and suddenly he lost his memory. Which part of the brain is damaged? তাহলে মেমোরি কোন পার্টে স্টোর থাকে? ফোর ব্রেন, মিড ব্রেন নাকি এগুলা? ফোর ব্রেন। তাহলে ওটার অ্যান্সার হয়ে গেল ফোর ব্রেন। বুঝলে? এরকম ঘুরানো কোশ্চেন দিবে। সেকেন্ড কোশ্চেন দিবে যে অমুক জন আফটার অ্যাক্সিডেন্ট ক্যান নট ওয়াক প্রপারলি, he or she is losing their balance। তাহলে ব্রেনের কোন পার্টটা কন্ট্রোল হয়েছে? সেরিবেলাম। তাহলে ব্যালেন্স কন্ট্রোল করে সেরিবেলাম। তাহলে এই ধরনের ঘোরানো টাইপের কোশ্চেন দিবে, কিন্তু তোমাকে ডাইরেক্ট দিবে না। হোয়াট আর দ্য ফাংশনস অফ সেরিবেলাম, হোয়াট আর দ্য ফাংশনস অফ ফোর ব্রেন, মিড ব্রেন দিবে না। একটা গল্প তুলে দিবে, একটা বড় সড়ো গল্প দিবে, দিয়ে ওখান থেকে হ্যাঁ দেবে। কি বলো? ব্রেন থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তাই তো? আচ্ছা, নেক্সট চলে আসো তাহলে স্পাইনাল কর্ড। তাহলে এই যে দেখো, এই যে ব্রেনটা যেখান থেকে শেষ হলো, ঠিক ব্রেনের একদম লাস্ট পার্ট কোনটা? এই যে দেখো মেডুলা, ইয়েস অর নো? তাহলে মেডুলার পর থেকে শুরু হয়ে যাচ্ছে যে এই যে পার্টটা, এটার নাম হয়ে গেল স্পাইনাল কর্ড। তাহলে তোমাকে এখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ দ্য জাংশন বিটুইন ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড? হোয়াট ইজ দ্য জাংশন বিটুইন ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড? মেডুলা। মেডুলা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ডের, এই যে স্পাইনাল কর্ড এটা, ব্রেন এটা, মাঝখানে কি হয়ে গেল? মেডুলা। এরকমও কোশ্চেন দিবে, জাংশন বিটুইন স্পাইনাল কর্ড এন্ড মেডুলা হচ্ছে স্পাইনাল কর্ড এন্ড ব্রেন হচ্ছে মেডুলা। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, আমাদের ব্রেনটা যেরকম স্কাল দিয়ে প্রোটেক্টেড, সেরকম আমাদের স্পাইনাল কর্ড কি কিছু দিয়ে প্রোটেক্টেড না? অবশ্যই। কি? যেখানে এই যে ধরো স্কালটা যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে এরকম কিছু বোনস থাকে, এরকম হাড্ডি থাকে খুব, এরকম একটা হাড্ডি, তারপরে আর একটা হাড্ডি, তারপরে এরকম আর একটা হাড্ডি, এরকম। বোঝা যাচ্ছে জিনিসটা? এই এক একটা বোনস কে বলে ভার্টিব্রা। ঠিক? এই ভার্টিব্রার ভেতরে যে পাইপটা, মানে ভার্টিব্রার ভেতর দিয়ে যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটা দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। বুঝলা জিনিসটা? তাহলে মনে করো এটা একটা ভার্টিব্রা, এটা মনে করো ভার্টিব্রা নাম্বার 1, এটা মনে করো ভার্টিব্রা নাম্বার 2, এরকম মনে করো ভার্টিব্রা নাম্বার 3। এরকম করে টোটাল 35টার মতো ভার্টিব্রা থাকে, অনেক লম্বা হয়। এই ভার্টিব্রা দিয়ে অনেকগুলো ভার্টিব্রা অ্যাড হয়ে একটা পিলার বানাচ্ছে, পিলারের মতো একটা জিনিস বানাচ্ছে। তাহলে বলো তো, এখনকার দিনে বাড়ি বানানোর জন্য একটা এক ধরনের পিলার বানায়, কি পিলার বলে ওগুলোকে? কলম পিলার। অ্যাকচুয়ালি ওটা বাংলায় কলম বলে, ইংলিশে ওটা হচ্ছে কলাম। কলাম পিলার। কলাম মানে কি? পিলার। তাহলে ভার্টিব্রা দিয়ে তৈরি পিলারকে কি বলবো? ভার্টিব্রাল কলাম। কি বুঝলা? ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলামেরই আর একটা নাম হচ্ছে তোমার ব্যাকবোন, মেরুদণ্ড। ব্যাকবোন। তো ব্যাকবোন একটা মানে অনেক ছোট ছোট এরকম বোনস দিয়ে তৈরি একটা পাইপের মতো, যার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডটা গেছে। আচ্ছা স্যার, ব্রেনের স্কালের নিচে যেরকম মেনিনজেস, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আছে, যেটা ব্রেনকে প্রোটেক্ট করে, ওরকম ভার্টিব্রাল কলামের মধ্যে নাই? হ্যাঁ, ওখানেও আছে। তুমি ইমাজিন করো, এইদিকে মেনিনজেস আছে, এইদিকে মেনিনজেস আছে, এইদিকেও মেনিনজেস আছে। এইটা মনে করো মেনিনজেস। আর ইমাজিন করে নাও, আমি আর ড্র করছি না, ওর মধ্যেই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডটাও আছে, এর ভিতরে একটা ফ্লুইডও আছে, যেটার নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে ভার্টিব্রাল কলামের পিকচার এই যে দেখে নাও, বুকের মধ্যে এই যে এই পিকচারটা দেখো ভালো করে।
দেখো এরকম ব্রেনের থেকে স্পাইনাল কর্ডটা নিচের দিকে চলে গেছে, এই যে এটা। আর এগুলো হচ্ছে এক একটা ছোট ছোট ভার্টিব্রা। আর ভার্টিব্রা দিয়ে তৈরি এই পিলারটার নাম কি? ভার্টিব্রাল কলাম। তার মধ্যে দিয়ে এরকম করে স্পাইনাল কর্ডটা গেছে। স্পাইনাল কর্ড কিন্তু তোমার ব্রেনেরই পার্ট, কিন্তু বুঝলা, ব্রেনেরই নিচের দিকে কন্টিনিউ হয়ে স্পাইনাল কর্ডটা নিচের দিকে গেছে। এই যে দেখো স্পাইনাল কর্ড থেকে কতগুলো নার্ভ বেরোয়, স্পাইনাল নার্ভ কতগুলো বেরোয়? 31 পেয়ার। এই যে দেখো এটা সত্যিকারের একটা স্পাইনাল কর্ডের ছবি। এই যে এখানে দেখো কিছু নার্ভ বেরিয়েছে দুই সাইডে, এইদিকে কিছু বেরিয়েছে। এটা একটা মানে পার্ট, গোটা স্পাইনাল কর্ডের ছবি না, এটা একটা স্পাইনাল কর্ডের পার্টের ছবি। দেখো এখান থেকে নার্ভ গুলো যে বেরোচ্ছে বিভিন্ন পার্ট, বডির পার্ট গুলোতে কানেক্ট হচ্ছে, সেটা দেখাচ্ছে। তাহলে দেখো এখানে স্পাইনাল কর্ড, তাহলে তোমরা কি কি পড়বা এখান থেকে? এই যে এখান থেকে ব্র্যাকেট করো যে স্পাইনাল কর্ড ইজ এ সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, স্পাইনাল কর্ড বিগিনস ইন কন্টিনিউয়েশন উইথ মেডুলা, মেডুলার পর থেকেই শুরু হচ্ছে কিন্তু, অ্যান্ড এক্সটেন্ডস ডাউনওয়ার্ডস, নিচের দিকে চলে যাচ্ছে। ইট ইজ এনক্লোজড ইন এ বোনি কেজ, এটাও একটা বোন দিয়ে ঢাকা থাকে যেটার নাম কি? ভার্টিব্রাল কলাম। আর স্পাইনাল কর্ড ইজ অলসো সারাউন্ডেড বাই, দেখো এখানেও কিন্তু মেনিনজেস থাকে। আর স্পাইনাল কর্ড থেকে কতগুলো নার্ভ বেরিয়েছে? 31 পেয়ার্স অফ নার্ভ বেরিয়েছে। এত অব্দি হয়ে গেল তোমার স্পাইনাল কর্ডের স্ট্রাকচার। এবার স্যার স্পাইনাল কর্ডের ফাংশন কি বলবো? তোমার স্পাইনাল রিফ্লেক্স কে কন্ট্রোল করা, আর নার্ভ ইম্পালস কে ব্রেনে সেন্ড করা। এইটা স্পাইনাল রিফ্লেক্স মানে হচ্ছে তোমার হ্যান্ড, লেগ, তারপরে হচ্ছে বেলি, এই জায়গাগুলোর রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করা। তোমার পায়ে কাটা ফুটলে তখন পাটা যে সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছ, ওই রিফ্লেক্স অ্যাকশনটা কে কন্ট্রোল করছে? ব্রেন না স্পাইনাল কর্ড? স্পাইনাল কর্ড। তারপরে তোমার হাতে ছ্যাঁকা লাগলে হাতটা যে সরিয়ে দিচ্ছ, ওটা কে কন্ট্রোল করছে? স্পাইনাল কর্ড। আর ব্রেন কোনগুলোকে কন্ট্রোল করে? আপ টু চেস্ট পর্যন্ত খুব বেশি, ব্রেন মাথার থেকে শুরু করে চেস্ট পর্যন্ত, চেস্টের পর থেকে নিচের গোটা পার্টটাই কিন্তু স্পাইনাল কর্ড কন্ট্রোল করে রিফ্লেক্স অ্যাকশন গুলো। তাহলে স্পাইনাল কর্ড থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বল। তাহলে দেখো আমাদের ওভারঅল নার্ভাস সিস্টেমের একটা ফাংশনের কিছু লিস্ট দেওয়া আছে, এগুলা জাস্ট একটু রিডিং করে রেখো। এটা ওরকম ভাবে এরকম কোয়েশ্চেন কখনো আসে না। একটা হচ্ছে রিসিভ ইনফরমেশন, ক্যারিং নার্ভ ইম্পালস ফ্রম অল দ্য সেন্সরি অর্গান। 2 নাম্বার হচ্ছে রেসপন্ড করা। 3 নাম্বার হচ্ছে কোরিলেট করা, বডির ভেরিয়াস অর্গানস গুলোর সাথে কোরিলেট করা। 4 নাম্বার হচ্ছে ভেরিয়াস বডি অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করা। 5 নাম্বার হচ্ছে ইনফরমেশনকে স্টোর করা, এক্সপিরিয়েন্সকে স্টোর করা, তারপরে ইন্টেলিজেন্স, এগুলোকে ডিটারমাইন করা। এগুলো সব আমাদের নার্ভাস সিস্টেমের ফাংশন। এটা এরকম ভাবে আসবে না, হোয়াট আর দ্য ফাংশনস অফ নার্ভাস সিস্টেম, জীবনে আসবে, এমনি পড়ে রেখো বাস। আচ্ছা নেক্সট, তাহলে এবার আমরা চলে আসি হচ্ছে হরমোনস। প্রথমে দেখো অ্যানিমালের কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে দুটো সিস্টেম থাকে। একটা অলরেডি আমি বলে দিয়েছি, নার্ভাস সিস্টেম। দেখছো তো এদিকে, নার্ভাস সিস্টেম আমাদের ডান, আজকে হয়ে গেল। কিন্তু নার্ভাস সিস্টেম বাদ দিয়েও অ্যানিমালের আরো একটা কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন থাকে, যেটা কন্ট্রোল হয় হরমোন দিয়ে। কি দিয়ে কন্ট্রোল হয়? হরমোন। এবার স্যার প্ল্যান্টেরও তো হরমোন থাকে, অক্সিন, জিববারেলিন, এগুলো আমরা পড়েছি কিনা? এবার ব্যাপারটা হচ্ছে প্ল্যান্টের হরমোন, মনে করো প্ল্যান্টের একটা সেল থেকে ডাইরেক্ট সিক্রিট হচ্ছে। প্ল্যান্টের একটা কি বললাম? সেল থেকে ডাইরেক্ট সিক্রিট হচ্ছে। কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে সেলগুলো একসাথে ক্লাস্টার হয়ে এরকম একটা গ্ল্যান্ড বানায়। বুঝতে পারলা? ওই গ্ল্যান্ডের মধ্যে যে সেলগুলো থাকে, এই সেলগুলো হরমোন সিক্রিট করে, তারপরে এই হরমোনটা বের হয়। এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ডটার নাম কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ডের মধ্যে কিন্তু এরকম কোনো গ্ল্যান্ড ফ্যান থাকে না,
ওখানে ডাইরেক্ট কি বললাম, সেল থেকেই হরমোনটা সিক্রেট হচ্ছে, কিন্তু এখানে সেল গুলো দিয়ে কি বানাচ্ছে, গ্ল্যান্ড, গ্ল্যান্ড গুলো থেকে হরমোনটা সিক্রেট হচ্ছে। তাই অ্যানিমালের এই হরমোনাল সিস্টেমটার নাম হচ্ছে এন্ডোক্রাইন, গ্ল্যান্ড থেকে আসলো এন্ডোক্রাইন সিস্টেম। তো অ্যানিমালের হরমোনাল সিস্টেমের নাম কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম, তাহলে প্ল্যান্টের তার নাম কি, প্ল্যান্টের তার নর্মাল হরমোনাল সিস্টেম। হ্যাঁ, হরমোনাল সিস্টেম। এইটুকুনি ক্লিয়ার কিনা বলুন। এবার এন্ডোক্রাইন সিস্টেম এইটাতে আমরা এখন ঢুকবো। প্রথমে আমরা শুনে নিই যে হরমোন জিনিসটা কি ভালো করে, ব্যাপারটা। প্রথম হচ্ছে হরমোন এক ধরনের কেমিক্যাল, আমাদের সেল থেকে তৈরি হওয়া এক ধরনের কেমিক্যাল। এই কেমিক্যালটা কি দিয়ে তৈরি, কেমিক্যালটা আইদার প্রোটিন দিয়ে তৈরি হতে পারে, স্টেরয়েড দিয়ে তৈরি হতে পারে, এরকম অনেক ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি হতে পারে, এক। দুই নাম্বার, হরমোন হচ্ছে স্পেসিফিক হয়, মানে ও স্পেসিফিক কোনো টিস্যু আর অর্গানে গিয়েই কাজ করে, পার্টিকুলার একটা অর্গান বা টিস্যুতেই কাজ করবে। ওর কাজ করার মানে ওয়েটা খুবই স্পেসিফিক, যেখানে সেখানে ও কাজ করবে না। তিন নাম্বার হচ্ছে হরমোন খুবই স্মল কোয়ান্টিটিতে সিক্রিট হবে। হরমোন যদি বেশি সিক্রিট হয় তাহলেও ডিজিজ হয়ে যাবে, হরমোন যদি কম সিক্রিট হয় তাহলেও ডিজিজ হয়ে যাবে। একদম স্পেসিফিক কোয়ান্টিটিতে হরমোন সিক্রিট হতে হবে, যদিও বা ওটাও স্মল। চার নাম্বার হচ্ছে হরমোন অ্যাকশন করে যেখানে তৈরি হয় তার থেকে দূরে কোথাও গিয়ে, অ্যাকশন অ্যাওয়ে ফ্রম দেয়ার সিক্রিশন, মানে যেখানে তৈরি হচ্ছে হরমোন ওখানে অত কাজ করে না, তার থেকে দূরে কোনো টার্গেট অর্গানে গিয়ে কাজ করে। কিছু কিছু লোকাল হরমোন আছে, লোকাল হরমোন মানে যেখানে তৈরি হয় ওখানেই কাজ করে, কিন্তু মোস্ট অফ দা হরমোন যেখানে তৈরি হচ্ছে তার থেকে দূরে কোনো জায়গায় গিয়ে কাজ করে, এটা এক না। চার নাম্বার হয়ে গেল। এবার পাঁচ নাম্বার হচ্ছে আহ ইট গেটস ডিস্ট্রয়েড আফটার ইটস ওয়ার্ক। হরমোন নিজের কাজ করার পরে নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে হরমোনের প্রপার্টি। কি বললাম, হরমোন এক ধরনের কেমিক্যাল, প্রোটিন স্টেরয়েড এগুলো দিয়ে তৈরি। এর কাজ করার ওয়েটা খুবই স্পেসিফিক, স্মল কোয়ান্টিটিতে সিক্রিট হয়, অ্যাকশন অ্যাক্ট অ্যাওয়ে ফ্রম দেয়ার সিক্রিশন, যেখানে তৈরি হচ্ছে তার থেকে দূরে গিয়ে কাজ করে। আর ইট গেটস ডিস্ট্রয়েড আফটার ইটস অ্যাকশন, এর নিজে কাজ করার পরে ধ্বংস হয়ে যায়। তাহলে দেখো প্রথমে হরমোনের ডেফিনেশন। এই যে হরমোনস আর দ্য কেমিক্যাল সাবস্টেন্স হুইচ কোঅর্ডিনেট দ্য অ্যাক্টিভিটিস অফ লিভিং অর্গানিজম অ্যান্ড অলসো দেয়ার গ্রোথ, এটা হরমোনের ডেফিনেশন হয়ে গেল। আর হরমোনের প্রপার্টি, এক নাম্বার আমি কি বললাম, এরা স্মল কোয়ান্টিটিতে তৈরি হয়, দেখো আমি কোথায় হাইলাইট করছি। দুই নম্বর কি বললাম, হরমোন, এই যে দেখো লেখা আছে যে poured directly into blood and carried through the body by blood circulatory system, ব্লাড দিয়ে ক্যারি হবে। তিন নাম্বার হচ্ছে হরমোন হ্যাভ দেয়ার এফেক্ট অ্যাট দ্য সাইট ডিফারেন্ট ফ্রম দ্য সাইট হোয়ার দে আর মেড, যেখানে তৈরি হচ্ছে তার থেকে কি দূরে গিয়ে কাজ করবে। চার নাম্বার কি বললাম, হরমোন স্পেসিফিক হয়, স্পেসিফিক কোনো টিস্যু আর অর্গানে কাজ করে, যেটাকে কি বলে টার্গেট অর্গান। আর পাঁচ নাম্বার হচ্ছে হরমোন কোঅর্ডিনেটেও হেল্প করে আর আমাদের বডি গ্রোথেও হেল্প করে। ছয় নাম্বার একটা লিখে রাখো, ইট গেটস ডিস্ট্রয়েড আফটার ইটস অ্যাকশন, এ কাজ করার পরে নষ্ট হয়ে যায়। এত অব্দি গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করি। ডান।
আচ্ছা, এবার আমি গ্ল্যান্ডস নিয়ে কিছু কথা বলবো। আমি এখনই তোমাদেরকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে আমি একটা আইডিয়া দিলাম, যেখান থেকে হরমোন সিক্রিট হয়, তাই তো? কিন্তু গ্ল্যান্ড এবার আমরা একটু ডিটেইলে জানি। এইদিকে দেখো, গ্ল্যান্ডস আমাদের বডিতে, এই যে দেখো, কিছু গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ড মানে কি, এরকম একটা পাউচ লাইক স্ট্রাকচার, এরকম একটা পাউচ লাইক স্ট্রাকচার। এবার কোন কোন গ্ল্যান্ডের এইরকম একটা টিউব থাকে, এই টিউবটাকে বলে হচ্ছে ডাক্ট। আর কোন কোন গ্ল্যান্ড আছে যেটার কোনো এরকম ডাক্ট থাকে না, শুধু ভেতরে সেলগুলো আছে যেগুলা কেমিক্যালটা বানাবে। এখানেও সেল আছে, ওরাও কেমিক্যাল বানায়। তো যাদের ডাক্ট আছে তারা বানায় এনজাইম। তারা কি বানায়? এনজাইম। আর যাদের ডাক্ট নেই তারা বানায় হরমোন। বুঝবা কিন্তু। তো ডাক্ট, ডাক্ট আছে এই গ্ল্যান্ডকে বলে এক্সোক্রাইন গ্ল্যান্ড। বুঝলা? আর যাদের ডাক্ট নেই তাদেরকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এনজাইম কোন গ্ল্যান্ড সিক্রিট করে? এক্সোক্রাইন। আর হরমোন কোন গ্ল্যান্ড সিক্রিট করে? এন্ডোক্রাইন। আর হরমোন ডাক্ট ছাড়াই ডাইরেক্ট ব্লাডে চলে যায়, ডাইরেক্ট ব্লাডে চলে যায়। কিন্তু এনজাইম একটা ডাক্ট দিয়ে সিক্রিশন হবে। যেমন এক্সাম্পল স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড, আমাদের মুখে যে স্যালিভারি গ্ল্যান্ড গুলো আছে তাদের এরকম ডাক্ট থাকে। তো ওই ডাক্ট গুলো দিয়ে স্যালাইভা সিক্রিট হয়। এবার বলো, স্যালাইভার মধ্যে কোন এনজাইম থাকে? স্যালিভারি অ্যামাইলেজ। তো স্যালাইভা, স্যালিভারি অ্যামাইলেজ এনজাইম, ওগুলো ডাক্ট থাকবে, ডাক্ট দিয়ে বেরোবে। কিন্তু হরমোন যত আছে সব এগুলো ডাক্ট লেস গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়, যাদেরকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার অন্য আর এক ধরনের গ্ল্যান্ড হয়, তাদেরকে বলে মিক্সড অর হেটেরোক্রাইন গ্ল্যান্ড। মিক্সড অর হেটেরোক্রাইন গ্ল্যান্ড, ভালো করে শুনো। তার মানে কি স্যার? এরা এন্ডোক্রাইনের মতনও কাজ করবে, আবার এক্সোক্রাইনের মতনও কাজ করবে। এন্ডোক্রাইন পার্ট থেকে কি সিক্রিট করে? হরমোনস। আর এক্সোক্রাইন পার্ট থেকে কি সিক্রিট করবে? এনজাইমস। স্যার এক্সাম্পল, প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারিস। এক্সোক্রাইন পার্ট থেকে এনজাইম ছাড়াও আরো একটা জিনিস লিখে দিচ্ছি, গ্যামেটসও সিক্রিট করতে পারে। এনজাইমস অর গ্যামেটস। যেমন প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় ইনসুলিন হরমোন, কিন্তু এক্সোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয়, ডাইজেশনে আমরা পড়েছি, প্যানক্রিয়াটিক, প্যানক্রিয়াটিক জুস, হ্যাঁ কি না? প্যানক্রিয়াটিক জুস, যার মধ্যে তিনটা এনজাইম থাকে, ট্রিপসিন, অ্যামাইলেজ আর লাইপেজ। টেস্টিস, টেস্টিসের এন্ডোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় টেস্টোস্টেরন হরমোন, হরমোন, টেস্টোস্টেরন হরমোন। কিন্তু এক্সোক্রাইন পার্টটা থেকে সিক্রিট হবে গ্যামেট, স্পার্ম। ওভারি, ওভারির এন্ডোক্রাইন পার্ট থেকে কি সিক্রিট হবে? হরমোন, লাইক ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। কিন্তু এন্ডো এক্সোক্রাইন পার্টটা থেকে সিক্রিট হবে গ্যামেট। ওভারি থেকে কোন গ্যামেট সিক্রিট হয়? ওভাম অর ফিমেল গ্যামেট। তাহলে বোঝো ব্যাপারটা কিভাবে, জিনিসটা কিভাবে দাঁড়াচ্ছে, বোঝো। কি বুঝলা?
তা এদেরকে কি বলছে, মিক্সড অর হেটেরোক্রাইন গ্ল্যান্ড, মানে এরা এন্ডোক্রাইনের মতনও কাজ করে, মানে হরমোনও সিক্রিট করে, আবার এক্সোক্রাইনের মতনও কাজ করে, মানে এনজাইম অর গ্যামেটসও সিক্রিট করে। এন্ডোক্রাইন মানে ডাক্ট ছাড়াও এরা সিক্রিট করতে পারে, আবার এক্সোক্রাইন মানে ডাক্ট দিয়েও এরা সিক্রিট করতে পারে। কি ডান? তাহলে দেখো গ্ল্যান্ডস, প্রথমে চলে আসি। প্রথমে তোমাকে বললাম এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড এখান থেকে এই যে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এক্সোক্রাইন গ্ল্যান্ডের কি ডেফিনেশন বললাম, যে এই যে দেখো, সিক্রিট ইটস প্রোডাক্ট ইনটু এ ডাক্ট অর টিউব। এক্সাম্পল কি বললাম, স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড শুধু এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন দেখো এইখানে এই যে স্যালিভারি গ্ল্যান্ড, আমাদের মুখের মধ্যে যে স্যালিভারি গ্ল্যান্ড গুলো থাকে, তিনটা স্যালিভারি গ্ল্যান্ড থাকে দেখো, প্যারোটিড, ম্যাক্সিলারি আর সাবম্যাক্সিলারি, এই তিনটা স্যালিভারি গ্ল্যান্ড আমাদের থাকে। এবার এর মধ্যে একটা ডাক্ট আমি দেখাচ্ছি, এই যে দেখো এইটা হচ্ছে ওই ডাক্টটা। একটারই ডাক্ট ভালো করে দেখানো যাবে, বাকিগুলো অত ভালো করে দেখাইনি এখানে। এই যে এইটা হচ্ছে ওই ডাক্ট, কি বোঝা গেল, যেটা দিয়ে এই যে ডাইরেক্ট তোমার মুখের মধ্যে স্যালাইভা গুলো আসছে। আচ্ছা, এবার হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে, এখান থেকে ব্র্যাকেট করো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর ডাক্টলেস গ্ল্যান্ড। আর ওরা কি সিক্রিট করে বললাম, হরমোন। এ স্ট্রাকচার গ্রুপ অফ সেল অফ টিস্যু অর টিস্যু হুইচ মেক্স হরমোন ইন দ্য বডি ইজ কল্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা একটা ব্র্যাকেট করে দাও। করেছো? স্যার এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলো, এই যে দেখে নাও, আমি এখান থেকে এদিকে তাকাও, হাইপোথ্যালামাস, পিটুইটারি, তারপরে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এগুলো হচ্ছে তোমার, দেখো ভালো করে দেখে নিবা, এগুলো হচ্ছে যেগুলোর পাশে টিক দিলাম সেগুলো পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে মিক্সড না, এরা শুধু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখান থেকে তোমার পিনিয়াল গ্ল্যান্ড লাগবে না, সিলেবাসে নেই, প্যারাথাইরয়েড লাগবে না, সিলেবাসে নেই, থাইমাসও লাগবে না, সিলেবাসে নেই। ও থাইরয়েড গ্ল্যান্ডও এন্ডোক্রাইনই হবে। আর তা মিক্সড গ্ল্যান্ড কোনগুলো স্যার, মিক্সড গ্ল্যান্ড হচ্ছে তোমার প্যানক্রিয়াস, ওভারিস আর টেস্টিস, এগুলো হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। তাহলে এবার চলে আসো মিক্সড গ্ল্যান্ড কোনটাকে বলবো, আর হেটেরোক্রাইন গ্ল্যান্ড। এই যে এখান থেকে একটা ব্র্যাকেট করো, যে সাম অফ দা গ্ল্যান্ডস, দাঁড়াও এখানে থার্ড ব্র্যাকেট হবে, সাম অফ দা গ্ল্যান্ডস ইন আওয়ার বডি হ্যাভ বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন। যেমন এক্সাম্পল এখান থেকে ব্র্যাকেট করো, প্যানক্রিয়াস এখান থেকে এত অবধি, টেস্টিস এখান থেকে এত অবধি, ওভারিস সিমিলারলি ওভারিস থেকে এত অবধি। আমি অলরেডি বলে দিয়েছি, প্যানক্রিয়াস, এই দেখো, প্যানক্রিয়াস ইনসুলিন হরমোন সিক্রিট করে এন্ডোক্রাইন পার্টটা থেকে, কিন্তু এক্সোক্রাইন পার্টটা থেকে কি সিক্রিট করে, প্যানক্রিয়াটিক জুস, যেটা ডাইজেশনে হেল্প করবে। টেস্টিসের এন্ডোক্রাইন পার্ট থেকে কি সিক্রিট হবে, টেস্টোস্টেরন হরমোন, কিন্তু এক্সোক্রাইন পার্ট থেকে কি সিক্রিট হবে, স্পার্ম। আর ওভারির এন্ডোক্রাইন পার্ট থেকে কি সিক্রিট হবে, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ইস্ট্রোজেনকে ই দিয়েও শুরু করে, আবার ও ই দিয়েও শুরু করে, কিন্তু এক্সোক্রাইন পার্টটা থেকে কি সিক্রিট হবে বললাম, ওভাম অর ইন। হলো?